স্বাগত এখন সকালে পুরো আয়োজনে সঙ্গে আছে আমি শরীফ রাউশন। মোহাম্মদ ইউনুস অভ্যুত্থান সরকারের একটা এক ধরনের অন্য লেজিটিমেসি থাকে। এখানে 3 মাস 4 মাস 6 মাস এইসব জিনিসগুলো অত্যন্ত ট্রিফলিং ম্যাটার। এগুলো নিয়ে সিরিয়াসলি এভাবে না ভেবে এটাকে ভাবতে হবে। উনি 1 বছরের একটা প্ল্যান দিন। এর লোক থেকে যদি আপনি ডেলিভারি না পান, এরকম কোনো দ্বিতীয় নেতা আমি দেখতে পাচ্ছি না যে এই লেভেলে গিয়ে আপনাকে ডেলিভার করতে পারবে। এই যে অভিবাসী কর্মী যারা রেমিটেন্স বন্ধ করে ছাত্র আন্দোলনকে সহযোগিতা করলো, তারা যেন তাদের অধিকার পায়, এই সেক্টরটাকে ঢেলে সাজাতে গেলে আমরা বারবার বলছি একটা অভিবাসন দশক ঘোষণা করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের বিশাল চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের সামনে। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া অনিয়ম, দুর্নীতি ও অনাচারের শেকড় উৎপাটন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সরকার সাধনে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে সুশীল সমাজ। কারণ অভ্যুত্থানের মাধ্যমে সংস্কার আনার যে সুযোগ তৈরি হয়েছে তা বারবার আসবে না। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখন সকালে। কালকে আমরা ভয় পাইছি রাত্রেবেলা, তারপর মসজিদ আমাদের পিছনে মসজিদ থেকে অ্যালাউন্স করা বলছে সারা যুগ মানে সজাগ রয়েছে। অস্ত্র যেগুলো লুট হয়েছে অস্ত্রগুলো কীভাবে বের করে আনা যায়, তারপরে পুলিশি নর্মাল পুলিশি মানে কর্মকাণ্ড যেটা জিডি, তারপরে জরুরি কোনো বিষয়ে রেসপন্ড করা, মামলা করা, এইগুলো। রাজধানী জুড়ে ডাকাতির এমন আতঙ্ক কেউ কখনো দেখেনি আগে। তবে ডাকাতি যতটা না ঘটেছে, গুজব রটেছে তার চেয়েও বেশি। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে দুর্বৃত্তরা। জানমালের নিরাপত্তায় থানার লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এখন সকালে এ নিয়ে রয়েছে প্রতিবেদন। অগোছালো ও নড়বড়ে অবস্থায় দেশের প্রশাসন, বিচার বিভাগ, আর্থিক খাত অনিয়ম দুর্নীতি বন্ধ করে একটি কল্যাণমুখী সরকার কাঠামোতে রূপান্তরের ভিত্তি স্থাপন করার চ্যালেঞ্জ এখন নতুন সরকারের সামনে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র সরকারের জন্য মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তাই কয়েক মাসের সময়সীমা বেঁধে দেওয়া ঠিক হবে না। পাশাপাশি আর্থিক সংকট নিরসনে বিশেষ দৃষ্টি দিতে হবে রপ্তানি ও প্রবাসী খাতে। সেলিয়া সুলতানা জানাচ্ছেন আরও বিস্তারিত। ছাত্র জনতার আত্মত্যাগের পথ পাড়ি দিয়ে নতুন এক সকালের প্রত্যাশায় বৃহস্পতিবার শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। দ্রোহের আগুনের সে যাত্রায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা নির্ধারণ করেছেন বিজ্ঞ তরুণের মিশেলে এক দল। দেশ গড়তে সব জঞ্জাল ভেঙে নিজেদের স্বপ্নের সমান উঁচু এখন প্রত্যাশার চোখ। প্রধান উপদেষ্টার সেখানে যাকে প্রধান করা হয়েছে তিনি নিজ গুণে শীর্ষবিন্দুতে। বৃহস্পতিবার শপথের পর হাসপাতালে আহতদের দেখতে যাওয়া, মানুষকে আশ্বস্ত করে দেয়া ভাষণ, স্মৃতিসৌধ, শহীদ মিনার ঘুরে ক্যাবিনেটের দায়িত্ব বন্টন, সবকিছু যেন গুছানো, সহজ এক কর্মঠ তরুণের মতো উজ্জ্বল। তোফায়েল আহমেদ বললেন, ঠিক এমন উদ্যম তিনি দেখেছেন বিশ্ববিদ্যালয় জীবনে। দেশ এখন নিরাপদ। সারাদিন ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, ওখানে ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রকল্পের কাজও উনি করতেন। যে ছাত্রদের ইনভলভ করে চিটাগং ইউনিভার্সিটি পল্লী উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প করে দিয়েছেন। এটার কাজ দেখাশোনা করেন, উনি পড়ান। উনি আবার গ্রামে গিয়ে এই রাত্রে গিয়ে মানুষকে অর্গানাইজ করেন। এর লোক থেকে যদি আপনি ডেলিভারি না পান, এরকম কোনো দ্বিতীয় নেতা আমি দেখতে পাচ্ছি না যে এই লেভেলে গিয়ে আপনাকে ডেলিভার করতে পারবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মনে করেন, সংসদ, আইন, সংবিধান, প্রশাসনিক ব্যবস্থা সাজিয়ে মানুষের প্রত্যাশা ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সেখানে মেয়াদের ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটবে তা মেনে নিতে হবে মানুষ ও কল্যাণ রাষ্ট্রের স্বার্থে। যেহেতু এটা এক ধরনের বিপ্লব, অভ্যুত্থান সরকারের একটা এক ধরনের অন্য লেজিটিমেসি থাকে। এটা হচ্ছে জনম্যান্ডেট, পপুলার পাবলিক ম্যান্ডেট। এই পপুলার পাবলিক ম্যান্ডেটকে ধরেই কিন্তু কাজ করতে হবে। এটা হচ্ছে সাংবিধানিক দিকটার কথা বলছি। এখানে 3 মাস 4 মাস 6 মাস এইসব জিনিসগুলো অত্যন্ত ট্রিফলিং ম্যাটার। এগুলো নিয়ে সিরিয়াসলি এভাবে না ভেবে এটাকে ভাবতে হবে। উনি 1 বছরের একটা প্ল্যান দিন, এটা কতটুকু করতে পারেন, বাড়তে হবে, এটা বাড়াতে হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরী বলেন, গতানুগতিক রাজনৈতিক চর্চা মানুষ প্রত্যাখ্যান করেছে। আবারও তারা পুরনো চেহারায় ফিরতে চায় না। ফলে নির্বাচন নিয়ে দলগুলোর তাড়া থাকতে পারে, তবে দলগুলোকে মানুষের প্রত্যাশা অনুযায়ী তৈরি হতে হবে। এই রাজনৈতিক দলগুলো নিজেদের বদলাতে হবে। রাষ্ট্রের সবকিছু তাদেরই হাতে থাকবে। কোন রকম স্বাধীনতা থাকবে না মানুষের। সাংবিধানিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই জমায়েত করার স্বাধীনতা, এগুলো যদি মানুষের না থাকে
ভাত কাপড়ের স্বাধীনতা, তাহলে তো হবে না। এবং সেই কারণেই কিন্তু আমাদের নবীনরা বলছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার মানে 3টি অর্গানিক, এই যে বিচার বিভাগ, শাসন বিভাগ এবং পার্লামেন্ট, 3টাই স্বাধীন থাকবে। সেই জায়গায় খানিতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো। আমরা এমন একটা সরকার যেন ভবিষ্যতে পেতে পারি, সেই জন্য সব রকমের সাংবিধানিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবর্তন আনা, যাতে করে আর কেউ কর্তৃত্ববাদী সরকারে রূপান্তরিত হতে না পারে। পপুলার ভোটে এসে যে কোনো ব্যক্তি যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি কোনো অবস্থায় 2 টার্মের বেশি করতে পারবেন না। অর্থনৈতিক দিক নিয়েও চ্যালেঞ্জ রেখে গেছে বিদায়ী সরকার। সেখানে সুষ্ঠু পরিস্থিতি ফেরাতে দেশে স্থিতিশীলতা প্রয়োজন। দেশের অভ্যন্তরে গুছিয়ে নেওয়ার সাথে সাথে আনুষ্ঠানিক খাতে রেমিটেন্স ফেরাতে প্রবাসী শ্রমিকদের জন্যও নিতে হবে কল্যাণমুখী নীতি ও উদ্যোগ। এই যে অভিবাসী কর্মী যারা রেমিটেন্স বন্ধ করে ছাত্র আন্দোলনকে সহযোগিতা করলো, তারা যেন তাদের অধিকার পায়। তাদের যাবা, তাদের ওই দেশের কাজ, প্রত্যেকটা জিনিসে তার অধিকার, তার নিরাপত্তা, তার রাইট প্রতিষ্ঠিত হবে, তাই না? এই প্রতিষ্ঠা করতে গেলে, এই সেক্টরটাকে ঢেলে সাজাতে গেলে আমরা বারবার বলছি একটা অভিবাসন দশক ঘোষণা করতে হবে। স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে প্রচুর পদক্ষেপ এখানে দরকার। এবং এই যে আমরা বলছি ফর্মাল চ্যানেলের রেমিটেন্স 21 বিলিয়ন, এটা 60 বিলিয়ন হবে, 60 বিলিয়ন হবে। শাসন ও অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন শিক্ষাকেন্দ্রে রাজনীতিমুক্ত সুষ্ঠু পরিবেশ ফেরাতে হবে, কল্যাণকর চর্চায় ফেরাতে হবে প্রতিটি সেবা কাঠামোকে। এনবিআর থেকে শুরু করে আর্থিক খাতেও ক্ষত নিরাময় করতে পরিবর্তন আনতে হবে নীতি চর্চায়। আর সেখানে 17 জনের সাথে 17 কোটি মানুষকেও এক হতে হবে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর উৎসবের আমেজ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মভিটা চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। খুশি ছড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামেও। জন্মভিটায় স্মৃতিচিহ্ন না থাকলেও সেখানকার পরিচিত স্বজন, বন্ধু, খেলার সাথীরা আজ দারুণ গর্বিত। আর যে জোবরা গ্রাম থেকে আজকের ডক্টর ইউনূসের উত্থান, সেখানকার মানুষ আরেকবার নতুন পরিচয়ে তাকে স্বাগত জানানোর অপেক্ষায়। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মভিটার চিহ্ন বলতে কেবল এই খালি অংশটুকুই। এখানে একসময় ছোট্ট ঘর ছিল, যেখানে জন্ম নেয়া মানুষটি এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। দায়িত্ব নেয়ার পর থেকেই পুরো চট্টগ্রামের আলোচনার কেন্দ্রে ডক্টর ইউনূস। নজুমিয়া হাটের বাথুয়া গ্রামের তার স্মৃতিবিজড়িত স্থানে ভিড় করছেন একসময়ের সাথী কিংবা আত্মীয়রা। জানালেন বাল্যকাল থেকেই প্রগতিশীলতার চর্চায় বড় হন ইউনূস। নাটক, কবিতা, খেলাধুলা সহ নানান আয়োজনে মাতিয়ে রাখতেন সবাইকে। মাঝে মাঝে আসতো এখানে পুকুরে, এই পুকুরে সাঁতার দিয়ে বন্ধু বান্ধব নিয়ে সাঁতার কাটতো, লাভ দিত, একসাথে আসাচলা করছি। তখনও যাইতে পারত। তার একটা জিনিস ছিল জানো, তার একটা ক্রিয়েটিভ আইডিয়া ছিল। আমার চাচাতো ভাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে, এটা আমরা গর্ববোধ করি এবং আমার এলাকাবাসীও গর্ববোধ করে। তবে বথুয়া গ্রামে বেশি দিন থাকা হয়নি ডক্টর ইউনূসের। প্রাথমিকের পাঠ শেষ হওয়ার আগেই পাড়ি জমান শহরে। কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে পাড়ি জমান বিদেশে। কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক থাকা অবস্থাতেই মানুষের দারিদ্রতা ঘোচাবার শপথ নেন। প্রতিষ্ঠা করেন তেভাগা খামার। 1976 সালে সেখানেই রচিত হয়েছিল গ্রামীণ ব্যাংকের পটভূমি। আজও সেই তেভাগা খামার রয়েছে। যে গ্রাম থেকে ডক্টর ইউনূস আজ নোবেলজয়ী হিসেবে পরিচিত, হাটহাজারীর সেই জোবরা গ্রামে এখন খুশির আমেজ। বাংলাদেশকে উজ্জীবিত করার জন্য আমাদের ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়ায় আমরা জোবরাবাসী এবং ফতেপুরবাসী পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। 2006 সালে যখন উনি নোবেল পুরস্কার পাইছে, ওই দিন আমি বিদেশে যাইতে আছি। আমার ফাঁসুর যখন জোবরায় দেখছে, তখন আটকাইয়া বলতে আছে, দেখো এটা জোবরার মানুষ। এই গ্রামে ইউনূসকে শুভেচ্ছা জানানোর বিভিন্ন বার্তা শোভা পাচ্ছে ব্যানারে। এখানেই সুফিয়া খাতুনের বাড়ি, যিনি প্রথম ঋণ গ্রহণ করেছেন। তিনি বেঁচে না থাকলেও কথা হয় তার বোন এবং নাতিদের সাথে। জানান সে সময় 10 টাকা দেওয়ার মতো কেউ ছিলেন না। তখনই ডক্টর ইউনূস তাদের পাশে দাঁড়ান ত্রাতা হিসেবে। তার দেখানো পথ ধরে ভাগ্য বদল হয় অনেক গ্রামবাসীর। ঋণ নিছে যে আমার নানি পাস, এটা জানি, কিন্তু ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য আমার নানি করছিল।
আমার নানের পরিস্থিতি তখন খারাপ ছিল। পকেটে 60 টাকা দিছে, 60 টাকা দিয়ে এই আতরে এগুলো টেগুলো বেচতো। চট্টগ্রামের প্রথম কোনো ব্যক্তি সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন, তাই এখানকার মানুষের প্রত্যাশার পারদও বেড়েছে। যার ডিসিশনে সারা পৃথিবী শান্তিতে থাকে, আমরা আশা করব বাংলাদেশও আমরা সবাই শান্তিপ্রিয় হয়ে যাব। ওনার ডিসিশনে বাংলাদেশ আরও উন্নত হয়ে যাবে ওনার নেতৃত্বে। উনি তো 100% সৎ, আমার আস্থা আছে এবং ছাত্রদের আস্থা আছে বিদায় ওনাকে ছাত্ররা বেছে নিয়েছে, ওদেরকে প্রাধান্য দিবে। এবং একটা কথা বলে রাখি, উনির কাছে স্বজনপ্রীতি বলতে ভাই বলতে আমার যদি যোগ্যতা না থাকে তাহলে উনি ওটা বিচার করবেন না। এর আগে অনেকবার দেশ বিদেশে সমানভাবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস হাটহাজারী আসলেও এবার আসবেন সরকার প্রধান হিসেবে। এখন তাকে বরণের অপেক্ষায় শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নেয় খুশি প্রবাসী বাংলাদেশিরাও। তাদের আশা, নতুন সরকারের হাত ধরে ট্যাক্সের টাকা ও রেমিটেন্সের যথাযথ ব্যবহার হবে। আরও এগিয়ে যাবে দেশ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। মিষ্টি বিতরণ করেছেন সৌদি আরবে থাকা রেমিটেন্স যোদ্ধারা। গণতন্ত্র মুক্তির লক্ষ্যে শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের সমর্থন জানাতে গিয়ে বিভিন্ন দেশে থাকা যেসব প্রবাসী আটক হয়েছেন তাদেরকে ছাড়ানোর ব্যাপারে নতুন সরকার দ্রুতই কূটনৈতিক তৎপরতা শুরু করবে বলেও প্রত্যাশা সৌদি আরবে থাকা বাংলাদেশিদের। আমাদের বীর ছাত্র জনতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। আমরা আশা করি যারা জেলে আছে বিভিন্ন দেশে এই বাংলাদেশের গণতন্ত্র মুক্তির জন্য সংগ্রাম করছে, তাদেরকে মুক্ত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা ভূমিকা রাখবে। এছাড়া বিদেশে যেতে মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ ও প্রবাসীদের বঞ্চনা বন্ধে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও সুযোগ বাড়ানোর আহ্বান দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের। প্রবাসীদের যে একটা হয়রানির শিকার হতে হয় বাংলাদেশ এয়ারপোর্টে, এই হয়রানিটা যেন আর না হয়। বিশেষ করে প্রবাসীদের যে লাগেজ যে রুলসটা আছে, সেই রুলসটা আগের নিয়মে হলে সুবিধা হয় প্রবাসীদের জন্য। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যাতে প্রবাসীরা প্রতি মুহূর্তে হয়রানি হইতেছে আপনার এয়ারপোর্টে। আমরা চাই কোনো প্রবাসী যদি গুরুতর অসুস্থ থাকে সেটা সরকারি খরচের মাধ্যমে ট্রিটমেন্ট করাবে, এবং কি কোনো প্রবাসী যদি অ্যাক্সিডেন্টলি মারা যায় প্রবাসে, সেটা সরকারি খরচে লাশটা যেন বাংলাদেশে বহন করে। এদিকে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরাও। তাদের আশা, ডক্টর ইউনূসের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। দ্রুতই নিয়ন্ত্রণে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের ট্যাক্সের টাকা ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের যথাযথ ব্যবহার হবে বলেও আশায় বুক বেঁধেছেন প্রবাসীরা। উনি একজন জ্ঞানীগুণী লোক। আমরা আশা করব উনি দেশকে অতি তাড়াতাড়িভাবে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে দেশের জন্য, আইন শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যুক্তরাজ্যে যেমন দেশটা চলে আপনার ট্যাক্সের টাকায়, জনগণ থেকে টাকা নিয়ে দেশকে উন্নত করে, তো আমরা চাবো যে বাংলাদেশে এখন বাংলাদেশে যে ট্যাক্স দেওয়া হয় এবং আমরা প্রবাসীরা যারা রেমিটেন্স পাঠাই, এটা যাতে বাংলাদেশকে উন্নতির জন্য কাজে লাগানো হয়। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের 3 দিন পর বৃহস্পতিবার নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ডাকাত আতঙ্ক, নির্ঘুম রাত পার করছেন রাজধানীর অধিকাংশ এলাকার মানুষ। তবে কিছু স্থানে ডাকাতির খবর পাওয়া গেলেও অধিকাংশ স্থানে গুজবে আতঙ্ক ছড়িয়েছে। আইন শৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। থানার লুট করা অস্ত্র দ্রুত উদ্ধারের ব্যবস্থা না নিলে দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষদের। আরিফ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্লিজ, এখানে গ্রিন রোডে এখানে প্রকাশ্যে ডাকাতি করতেছে, আপনারা প্লিজ আর্মিকে পাঠান, প্রশাসনকে পাঠান আমাদের এলাকায়। ফেসবুক লাইভে এসে এভাবেই ডাকাতের আক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের সাহায্য চাইছেন এই নারী। আপনারা প্লিজ সেনাবাহিনীকে ফোন দেন, প্লিজ প্লিজ প্রশাসনকে ফোন দেন, আমরা ফোন দিচ্ছি, নাম্বার ব্যস্ত।
ফোন দিয়েও খুঁজে পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনী। পাবেনি বা কী করে? এখনও ঠিকঠাক করে ভীতি কাটিয়ে উঠতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীবিহীন ফাঁকা মাঠে ডাকাতের উপদ্রব থামাতে দায়িত্ব হাতে তুলে নিয়েছেন সাধারণ মানুষ। তাই এলাকায় এলাকায় লাঠি ও দেশীয় অস্ত্র হাতে পাহারা বসিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মসজিদের মাইকে ডেকেও সতর্ক করা হচ্ছে, অনেক সময় আহ্বান করা হচ্ছে দুর্বৃত্তদের প্রতিহত করার। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী শূন্য রাজধানীতে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই জমি দখল হচ্ছে। আর এই জমি বা ফ্ল্যাট দখলকে কেউ কেউ ডাকাতি বলেও চালিয়ে দিচ্ছেন। ওরা কি করতেছে? জায়গা বলতে এই বিল্ডিং দখল করতেছে, এই বিল্ডিং পুরো দখল করতেছে। দিনের বেলার কি অবস্থা দেখতে বাসাবো এলাকার নন্দীপাড়াতে। কালকে রাত্রেবেলা হয়েছে, আমরা থাকি ওই যে কুমিল্লা হোটেলের সাথে মেন রোডের উপরে। কালকে আমরা ভয় পাইছি রাত্রেবেলা। তারপর মসজিদ আমাদের পিছনে মসজিদ থেকে অ্যালাউন্স করা বলছে 4টা তালা মারছে আমার ঘরে, সারা যুগ মানে সজাগ রয়েছি, বসে রয়েছি। রাতে ঘুম হইলেও টেনশন লাগে, কারণ দেশের যে পরিস্থিতি এইভাবে তো আর মানুষ বাঁচতে পারে না। এই এলাকার অধিকাংশ মানুষই শুনেছেন ডাকাতের কথা, প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছেন, দিয়েছেন পাহারা। তবে চোখে দেখেননি অনেকেই, তবুও আতঙ্ক। মাইকিং হচ্ছিল বেশ জোরে জোরে, তারপরে বেরোয় আসি আমরা লাঠি সোটা সহ সবাই মোটামুটি যারা পারি বেরোয় আসি। ইতিমধ্যে নাকি ডাকাতি হয়ে গেছে এবং ফোনে শুনি যে ঢাকা হোটেলেও ডাকাতি হয়েছে। গ্রাম 10 নম্বরে একটা নাকি আমরা শুনছি ডাকাতি হয়েছে। রাতে একটা সময় আমাদের মাইকিং করেছে, ওটা উঠে দেখি যে আশেপাশে সবাই লাইট জ্বালায় দিছে। এমন আতঙ্ক অধিকাংশ এলাকাতেই। সাধারণ মানুষ বলছে পুলিশের সহায়তায় তারা পাশে থাকবেন। পুলিশকে ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ার না হওয়ার বিষয়ে আহ্বান জানান তারা। পুলিশ তার আগের মতো লুটপাট করতে না, কেউ হ্যারান্সেও করবো না, দুইটা কেউ নিয়ে ঢুকাই লেবো না। সবাই যার বুক খোলায় কথা বলতে পারবে। সাধারণ জনগণ যেভাবে চলতে চায় পুলিশ সেইভাবে চলতে হইব। কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এটা বাংলাদেশ পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী জানে না। এই প্রতিষ্ঠানকে আমরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে ধ্বংস না করি। কেউ কেউ থানা থেকে লুট করা অস্ত্র ফেরত দিতে এলাকাবাসীদের চাপও দিচ্ছেন। ওয়ারি থানার অবস্থা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো ওনাদের এখানে বসার মতো এখন পর্যন্ত অবস্থা ছিল না। তো ওনাদের অনেকগুলি অস্ত্র অলরেডি নিয়ে গেছে, কয়েকটা অস্ত্র অলরেডি দিয়ে গেছে এবং আমরা বলেছি যাদের কাছে অস্ত্রগুলি আছে তোমরা যদি নর্মালি দিয়ে যাও তোমাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে না। রাজধানীর কিছু কিছু থানায় পুলিশ ফিরে আসলেও থানার মধ্যে কাজ করার মতো অবস্থা নেই এতটুকু। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে সব, লুট করে নিয়েছে অনেক অস্ত্র। যাদের থানায় হামলা হয়নি তারাও বলছে জনগণকে পাশে নিয়ে কাজ করতে চায় তারা। সকল অফিসার ফোর্স এখনো হাজির হয় নাই। তারপরে আমাদের অস্ত্রগুলো বরাদ্দের কিছু বিষয় আছে, অফিস আদালত গোছানোর কিছু বিষয় আছে, যে কারণে ফুল ভলিউমে আমাদের কার্যক্রম শুরু হয় না। আমার এইখানে কাজকর্ম করার মতো একটা কলমও নাই, কোথাও বসার কোনো জায়গা নাই, অস্ত্রও নিয়ে গেছে। তারপরেও জনগণের ক্রাইসিস দেখে, চারদিকে ডাকাতের উৎপাত, এই ক্রাইসিস দেখে আমরা থানায় এসেছি। লুট হওয়া অস্ত্র নিয়ে আতঙ্কিত অপরাধ বিশেষজ্ঞরা বলছে দ্রুত অস্ত্র উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত নতুন সরকারের। সাথে থানায় পুলিশের অবস্থান নিশ্চিত করতে পারলেই কমবে ডাকাতি। খুব অস্বাভাবিক একটা পরিস্থিতি, এটা স্বাভাবিক কোনো কিছু নাই। এখানে অনেক কিছুই হতে পারে এবং নানা ধরনের নানা শ্রেণী পেশার মানুষের এখানে ইনভলভমেন্ট আছে। এখানে ষড়যন্ত্র হতে পারে। আর অস্ত্র যেগুলো লুট হয়েছে অস্ত্রগুলো কীভাবে বের করে আনা যায়, তারপরে পুলিশি নর্মাল পুলিশি মানে কর্মকাণ্ড যেটা জিডি, তারপরে জরুরি কোনো বিষয়ে রেসপন্ড করা, মামলা করা, এইগুলো তখন ওনারা বসে ওই প্রায়োরিটি ফিক্স করবেন। ডাকাতি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে কিনা তাও খতিয়ে দেখার দাবি এই অপরাধ বিশেষজ্ঞের। আরিফ হোসেন, এখন, ঢাকা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। শুক্রবার বেলা ৩টার দিকে গভর্নর তার 1 পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই।
ফিরে এলাম, দেখছেন এখন সকাল। স্বাভাবিক হতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামের সার্বিক পরিস্থিতি। তবে সরবরাহ কম থাকায় সব জাতের ধানের দাম মন প্রতি বেড়েছে অন্তত 50 টাকা। ফলে ঊর্ধ্বমুখী চালের বাজারও। মূলত ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা তুলতে না পারায় মোকামের জন্য চাহিদা মতো ধান কিনে আনতে পারছেন না ব্যবসায়ীরা। তবে আগামী সপ্তাহ থেকেই ব্যাংকগুলোতে লেনদেন স্বাভাবিক হওয়ার পাশাপাশি নগদ টাকার প্রবাহ বাড়ার আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। জনশ্রুতি আছে, শত বছরের বেশি সময় ধরে আশুগঞ্জের মেঘনাপাড়ে বসছে ধানের এই হাট। এতে ধানের যোগান দেন কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জ সহ অন্তত 7 জেলার ব্যবসায়ীরা। মৌসুমে এখানে দিনে অন্তত 8 কোটি টাকার ধান বেচা কেনা হয়। দেশের পূর্বাঞ্চলে সবচেয়ে বড় এই মোকামে বর্তমানে বিআর 28 জাতের ধান প্রতিমন 1450 টাকা, বিআর 29 ধান 1340 থেকে 1360 টাকা এবং মোটা ধান পাওয়া যাচ্ছে 1130 টাকা মন দরে, যা গত কয়েকদিনের তুলনায় অন্তত 50 টাকা বেশি। মূলত ব্যাংকগুলোতে নগদ টাকার প্রবাহ কমে যাওয়ায় পর্যাপ্ত টাকা তুলতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে মোকামের জন্য চাহিদা মতো ধান কিনে আনতে পারছেন না তারা। এছাড়া একই সংকটে চালকল মালিকরাও পর্যাপ্ত ধান কিনতে পারছেন না মোকাম থেকে। আর চাহিদার তুলনায় যোগান কম থাকায় ঊর্ধ্বমুখী ধানের বাজার দর। ব্যাংক খুলছে ঠিকই, কিন্তু লেনদেন পুরোপুরি হইতেছে না। আমরা ব্যাপারীর পত্রে টাকা পয়সা পুরোপুরি দিতে পারতেছি না, এই জন্য লেনদেনটা সঠিকভাবে করতে পারতেছি না, এই জন্য আমদানিটা একটু কম। ওদিকে তো 1300 আছে, মানে 1340, 50, 60, 20-50 বাড়ছে। প্রতিদিন 10-20 করে ধানের বাজার বাড়তেছে। আমরা এই অবস্থা, আমরা রিস্ক রূপে অনেক ধান আমরা কিনতেছি। বর্তমানে ধানের আমদানি কম, আর ধানের আমদানিটা কম হওয়াতে ধানের দর বাইরে গেছে। এদিকে ধানের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজারও। সপ্তাহ ব্যবধানে বিআর 28 জাতের চালের বস্তা প্রায় 100 টাকা বেড়ে 2800 টাকা, আর বিআর 29 চাল বেচাকেনা হচ্ছে 2700 টাকা বস্তা। ব্যাপারীরা আসতেছে ধান বিক্রি করার পরে ওদের সাথে লেনদেন করা টোটালি বন্ধ, কোনো ব্যাংক থেকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে মূল কারণ বাড়ার। চালের দামটা বস্তা প্রতি 150 টাকা, 1 থেকে 150 টাকা বাড়ছে। ধানের দাম মানে প্রতি প্রায় 70-80 থেকে 100 টাকা বেড়ে গেছে। শীঘ্রই ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন ও নগদ টাকার প্রবাহ বাড়বে বলে আশা ব্যাংকার্স ফোরামের এই কর্মকর্তার। আমরা কাউকে ফেরত দিচ্ছি না, সবাইকে কম বেশ করে দিচ্ছি। নগদ টাকার সংকটটা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে কেটে যাবে এবং ব্যবসা বাণিজ্যের যে কার্যক্রম পুরোদমে শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল বাজারজাত করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। এখন ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহীর বাজারে সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে দাম বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের। একদিনের ব্যবধানে কেজিতে 50 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। সবজির বাজারের খবর জানাতে নগরীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, সরবরাহ বাড়ায় কি পণ্যের দাম কমতে শুরু করেছে কিনা, নাকি অন্য কোনো কারণ আছে? ব্যবসায়ীরা কি বলছেন এ নিয়ে? রওশন, গেল এক সপ্তাহের ব্যবধানে কিন্তু রাজশাহীর প্রায় সব ধরনের কাঁচা সবজির দামই বেশ খানিকটা কমেছে আমরা দেখছি। এর মধ্যে কিন্তু কিছু কিছু পণ্যের সরবরাহ কিন্তু সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি। যদি বলি আজকে বাজার ঘুরে আমরা কচু, পটল, ঢেঁড়স, এরপরে কাঁচা পেঁপে যেটি রয়েছে সবজি হিসেবে খাওয়া হয়, সেইটিও কিন্তু সরবরাহ আজকে বাজারে সবচেয়ে বেশি ছিল এবং সেই সরবরাহ বেশি থাকার কারণেই মূলত দাম অনেকাংশেই কমে এসেছে, এটি কিন্তু বলছেন ব্যবসায়ীরা। আমি যদি একটু বলি যে আজকে পটল বিক্রি হতে দেখা গেছে বাজারে 15 টাকা থেকে 16 টাকা কেজিতে। এছাড়া ঢেঁড়স যেটি সেটি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি চিচিঙ্গা যেটি সেটি বিক্রি হচ্ছে 27 থেকে 30 টাকা কেজি। কচু যেটি সেটি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু আসলে 10 থেকে 20 টাকা পর্যন্ত আমরা কমতে দেখছি। এর পাশাপাশি আরও কিছু সবজির দাম আমি জানিয়ে রাখতে চাই। যেটি হচ্ছে কচুরলতি, সেটি বিক্রি হচ্ছে 60 টাকা। কিছু কিছু সবজির দাম কিন্তু আসলে 50 থেকে 60 টাকার মধ্যেই রয়েছে। সেগুলো কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে কাকরোল, সেটিও 60 টাকা। লাউ যেটি রয়েছে সেটি 45 টাকা পিস। এছাড়া কাঁচা চাল কুমড়া যেটি সেটি 40 টাকা পিস বিক্রি হচ্ছে। করল্লা যেটি সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে আজকে বাজারে। যে পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম কালকেও কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। আজকে যেটি দাম বেড়ে 50 টাকা পর্যন্ত দাম বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজিতে। এবং এই কাঁচামরিচের দাম কিন্তু প্রায় প্রতিদিনই আসলে ওঠানামা করছে। 150 থেকে
160 এবং এই 200 থেকে 220 টাকার মধ্যে কিন্তু ওঠানামা করছে। যেদিন সরবরাহ ভালো থাকছে সেদিন কিন্তু বেশ খানিকটা কমে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এছাড়া যেদিন সরবরাহ কম থাকছে সেদিন কিন্তু দাম খানিকটা বাড়িয়ে বিক্রি করছেন। পাশাপাশি এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আলুর দামও সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে, 55 থেকে 60 টাকার মধ্যেই তারা বিক্রি করছেন গেল কয়েকদিন ধরে। এছাড়া পেঁয়াজের যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বমুখী। এর বড় কারণ হিসেবেও কিন্তু ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমায় আসলে পেঁয়াজের দাম এখন 110 থেকে 12 টাকা থেকে কিন্তু এখন আজকে বেড়ে কিন্তু 118 থেকে 20 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এই ছিল আমার কাছে রাজশাহী মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে শাকসবজির সর্বশেষ দাম দরের খবর। এতক্ষণ রাজশাহীর কাঁচা বাজার থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এদিকে সপ্তাহ ব্যবধানে ভোলায় আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম কমেছে 4 থেকে 500 টাকা পর্যন্ত। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1450 টাকায়। সামনের দিনগুলোতে তেঁতুলিয়া নদীতে পর্যাপ্ত মাছ ধরা পড়লে দাম আরও কমবে। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলার ইলিশা মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বাজার ইলিশের সরবরাহ কেমন আর ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, ইলিশের ভরা মৌসুম চললেও কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখন আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। এতে করে জেলে এবং ব্যবসায়ীরা একরকম হতাশ রয়েছেন। কিন্তু এই হতাশার খবরের পাশাপাশি একটা আর স্বস্তির খবরও হলো যে গেল সপ্তাহ ব্যবধানে কিন্তু ভোলার ইলিশা মাছঘাট সব ভোলার যে 125টি মাছঘাট রয়েছে প্রতিটি মাছঘাটে কিন্তু ইলিশের দাম তুলনামূলকভাবে 400 থেকে 500 টাকা মতো কমে এসেছে। এর কারণ হিসাবে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, ব্যবসায়ীরা জানিয়েছে নদীতে এখন যে পরিমাণ ইলিশ পড়ার কথা ছিল তা না পড়লেও, যেই আশানুরূপ না পড়লেও কিন্তু এখন যে পরিমাণে ইলিশটা পড়ছে কিন্তু দূর দূরান্ত পাইকার, বিশেষ করে চাঁদপুর, বরিশাল এবং খুলনার পাইকাররা কিন্তু বড় বড় যে পাইকার রয়েছে তারা ঘাটে না আসার কারণে কিন্তু মাছের দাম অনেকটা কমে এসেছে। এছাড়াও কিন্তু ভোলা থেকে মাছ সংগ্রহ করে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম নেওয়ার পথে বিভিন্ন জায়গায় যেরকম চাঁদা দেওয়া লাগতো, এই সময়টাতে দেশের এই পরিস্থিতির অবস্থায় যে চাঁদার পরিমাণটা কমে যাওয়ার কারণে কিন্তু মাছের দামটা অনেকাংশ কমে এসেছে। এর কারণে কিন্তু ব্যবসায়ীরা এবং জেলেরা মোটামুটি দাম কম দামে মাছ বিক্রি করছেন বলেও কিন্তু এখানকার ব্যবসায়ী জানিয়েছেন। এই মাছের দাম কম থাকার কারণে কিন্তু এলাকার যে খুচরা ক্রেতারা রয়েছে তারাও কিন্তু একটু স্বস্তি প্রকাশ করেছেন। কেননা বিগত সময়ে ভোলার মেঘনা তেঁতুলিয়ার মাছ ব্যাপক চাহিদা থাকলেও কিন্তু তারা আশানুরূপভাবে কিনতে পারেনি, কিন্তু এখন তারা কিছুটা হলেও মাছ কিনছেন এবং খেতে পারছেন। আর ভোলার মেঘনা তেঁতুলিয়ার নদীতে কিন্তু এখন কাঙ্ক্ষিত পরিমাণ মাছের দেখা মিলছে না। এর কারণ হিসাবে আমি জেলা মৎস্য কর্মকর্তা হিসাবে কথা বলেছিলাম, কিন্তু মৎস্য কর্মকর্তা জানিয়েছে এখন নদীতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আগামীতে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দাম তুলনামূলকভাবে আরো কমে আসবে কিন্তু মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা মাছঘাট থেকে ইলিশার দরদামের সর্বোচ্চ তথ্য। দর্শন, ভোলার মাছ বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে ইলিশা মাছঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। যশোরের বসুন্ধিয়ায় কাঁঠালের মোকাম এবারও জমে উঠেছে। এখানকার কাঁঠালের চাহিদা রয়েছে দেশব্যাপী। সুস্বাদু এবং যোগাযোগ ব্যবস্থাও সহজ হওয়ায় বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে কাঁঠাল কিনতে আসেন। প্রতি হাটে মোকামটিতে 1 থেকে 1.5 কোটি টাকার কাঁঠাল বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। দেশে কাঁঠাল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম যশোর জেলার বসুন্ধিয়া, বাঘারপাড়া, চৌগাছা, অভয়নগর, দেয়াপাড়া সহ বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হয়। এসব কাঁঠাল সুস্বাদু হওয়ায় জেলার বাইরেও এর চাহিদা রয়েছে। যশোর জেলার 25 কিলোমিটার দূরে যশোর খুলনা সড়কের ভৈরব নদের পাড় ঘেঁষে বসুন্ধিয়া বাজার। এখানে যশোরে কাঁঠালের সর্ববৃহৎ মোকাম, যেখানে প্রতি হাটে 2 থেকে 2.5 লাখ পিস কাঁঠাল ওঠে, যার মূল্য প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা। এই হাটে কাঁঠাল ওঠে আশপাশের আছে 10-20টি গ্রাম বা 2-1 জেলার ভিতরে কাঁঠাল সব এখানে চলে আসে। কাঁঠালটা মানুষ নেয় এই কারণে যে আপনার কাঁঠালটা খাতে খুবই সুস্বাদু, মানসম্মত কাঁঠাল পায়। প্রতি শনি ও মঙ্গলবার বসুন্ধিয়া বাজারে বসে কাঁঠালের মোকাম। কুয়াকাটা, বরিশাল, খুলনা, বাগেরহাট, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা এখান থেকে কাঁঠাল নিয়ে যান। আমরা আসছি তালতলি থেকে, তালতলি থেকে প্রথম সিজন থেকে লাস্ট সিজন পর্যন্ত আমরা এখান থেকে মাল নিই। খুব ভালো পাই, এই জন্য আমরা এখানে আসি। আর এখানে আর্ট কমিটিরা খুব ভালো, এখানে কোনো দুই ঝামেলা হয় না। 300 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, আবার 50 টাকা, বিভিন্ন ধরনের দাম আছে, যেটা কাঁঠাল বুঝে দাম। এবারও উৎপাদন আশানুরূপ, তবে গত বছরের তুলনায় এবছর কাঁঠালের দাম কম বলে জানান চাষিরা। বাজারে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল আছে, কিন্তু ছোট
গত বছরের তুলনায় এবছর কাঁঠালের দাম একটু কম আছে। 150 টাকার কাঁঠাল বলে 110 টাকা, 90 টাকা, 200 টাকার কাঁঠাল বলে 100 টাকা। কাঁঠাল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকরা যাতে উন্নত জাতের কাঁঠাল উৎপাদন করতে পারে সে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। কাঁঠাল থেকে জ্যাম, জেলি, কেচাপ বা চিপস তৈরি করা যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃষক ভ্যালু অ্যাড করে লাভবান হতো। আমরা এই ব্যাপারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে উদ্যোক্তা তৈরি করার ব্যাপারে আমরা সচেষ্ট আছি। যশোর জেলায় প্রায় 893 হেক্টর জমিতে 15 লাখ গাছ রয়েছে, যেখান থেকে 22,325 টন কাঁঠাল উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 55 কোটি টাকার বেশি। এখন যশোর। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন এখন সকাল। যে কোনো প্রচার প্রচারণা, সভা, সেমিনার বা বিজ্ঞাপনের জন্য আগে দেয়াল লিখন, হাতে লেখা কাপড়ের ব্যানার বা সাইনবোর্ডের ব্যবহারই হতো বেশি। তবে বর্তমানে এসবের বিকল্প হিসেবে আধুনিক ডিজিটাল প্যানা, স্টিকারের ব্যবহার বাড়ছে। এতে কর্মহীন হয়ে পড়েছে সাতক্ষীরার 3 শতাধিক চারুশিল্পী। সাতক্ষীরা থেকে মাসুদ রানার ছবিতে আহসান রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কয়েক বছর আগেও শহরের চলার পথে বিভিন্ন যানবাহন, বিলবোর্ড, দোকানের সাইনবোর্ডে চোখে পড়ত শিল্পীর নিপুণ হাতে আঁকা লেখনী ও ছবি। সভা সমাবেশ বা প্রচার প্রচারণার কাজেও ব্যবহার হতো হাতে লেখা কাপড়ের ব্যানার ও ফেস্টুন। তবে নতুন প্রযুক্তির আগমনে সেসব এখন হারিয়ে যেতে বসেছে। সাতক্ষীরা জেলায় রং তুলির আঁচড়ে সৃজনশীলতাকে ফুটিয়ে তুলে জীবিকা নির্বাহ করেন 3 শতাধিক চারুশিল্পী। তবে এখন আর তাদের সেই কাজের মূল্যায়ন নেই। আধুনিক প্রযুক্তির ছাপা যন্ত্রের আগমনে কদর কমেছে মূলধারার দক্ষ শিল্পীদের। ফলে এই পেশা ছেড়ে অনেকে অন্য পেশায় ঝুঁকে পড়েছেন। আগে মানুষের হাতের কাজের উপরে নির্ভর করতে, সেইগুলোতে অনেক সময় লাগে, সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু প্যানা, পিভিসি এগুলো ডিজাইন করে একটা কাজ বের করতে অল্প সময়ের ভিতরে মানুষ পেয়ে যায়, সেই জন্য ধীরে ধীরে মানুষ এইটার দিকে অগ্রসর হচ্ছে। আগে যদি দিনে আমরা 5 থেকে 10টা ব্যানার হাতে লিখতে পারতাম, আমরা দিনে এখন 200 থেকে 250টা ব্যানার আমরা এখন ডেলিভারি দিতে সক্ষম হচ্ছি। ডিজাইন সেক্টর ছাড়াও একে কেন্দ্র করে, ডিজিটালাইজকে কেন্দ্র করে অনেকগুলো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ তরুণরাই বেশি ঝুঁকতেছে, আগ্রহী দেখাচ্ছে। অল্প খরচে ইচ্ছামতো ডিজাইন, স্বল্প সময়ে ডিজিটাল প্যানা বা ব্যানার, স্টিকার ছাপানোর সুযোগ থাকায় ক্রেতারা ঝুঁকছেন ডিজিটাল মেশিনের দিকে। প্যানা পিভিসির যে ডিজাইনগুলো হয়, আমরা বসে থেকে ডিজাইনগুলো নিতে পারি আর কম সময়ের মধ্যে পাই। এটা আমাদের জন্য মেলা উপকার। অল্প সময়ের মধ্যে অল্প টাকায় নিজের ইচ্ছামতো স্বাচ্ছন্দ্য মধ্যে একটা ডিজাইন তৈরি করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রিন্ট আউট করে এটা মানুষের মধ্যে প্রচার করতে পারতেছি। চাহিদা বাড়ায় তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে শহর ছাড়িয়ে গ্রামেও এখন নতুন ডিজিটাল প্যানা ও ব্যানার ব্যবসার প্রসার বাড়ছে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বর্তমানে 30টির বেশি ডিজিটাল প্যানা, স্টিকার ছাপার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখান থেকে প্রতি বর্গফুট হিসেবে ব্যানার ও স্টিকার ছাপানো হয়। বিভিন্ন সভা, সেমিনারের ব্যানার, কাপড়ে লেখা ব্যানার তৈরি করতাম, এখন সেগুলো আর নাই। এখন সেইগুলো চলে গেছে প্রিন্ট মিডিয়ার দখলে। হাতের ব্যানার ট্যানারগুলো এখন কম হচ্ছে, ছোট ছোট টুলেট, ঘর ভাড়া এইগুলো এখন বেশি হচ্ছে, উদ্বোধনী ছোট ছোট ফলক এইগুলো বেশি হচ্ছে। এখন এই কাজের লোকজনও কম ঝুঁকছে। হাতের লেখার কাজই নেই, নতুন করে এই পেশায় কেউ আসতে চাচ্ছে না, সবাই এই পেশা থেকে বাদ দিয়ে অন্য পেশায় চলে গেছে। তবে চারুশিল্পীদের রক্ষায় তাদের এই পেশার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের জন্য ঋণ ও আধুনিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। স্ক্রিন প্রিন্ট কিংবা ওয়াল প্রিন্টিং এই ধরনের বিষয়ে মেশিনের সাহায্যে যে প্রযুক্তিগত দিক দিয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদের যেন পেশা বদল করতে পারে তার জন্য আমরা কাজ করছি। সাতক্ষীরা শহরের মিনি মার্কেট, শহীদ নাজমুল সরণি ও নিউ মার্কেট এলাকায় অর্ধ শতাধিক আর্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র 15টি। এছাড়া উপজেলা শহরগুলোতেও হাতে গোনা কয়েকজন শৌখিন চারুশিল্পী এখনও এই পেশা ধরে রেখেছেন। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। নওগাঁয় 1 সপ্তাহ পর কাজের সন্ধান পেয়েছেন দিনমজুর ও শ্রমজীবীরা। প্রতিদিন শহরের মোড়গুলোতে অন্তত 300 শ্রমিক অপেক্ষা করেন কাজের সন্ধানে। দিনে 500 থেকে 600 টাকায় ক্ষেত খামার সহ বাসাবাড়ির নানা কাজ করেন তারা। নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে আরও জানাবেন সহকর্মী আব্বাস আলী।
আব্বাস, কর্মহীন অবস্থায় গেল কয়েকদিন দিনমজুর এবং শ্রমিকদের কিভাবে কেটেছে এবং তারা যারা কাজের সন্ধানে বেরিয়েছেন তাদের কাজের খোঁজ মিলছে কিনা? রওশন, আমি এখন অবস্থান করছি নওগাঁ শহরের মুক্তির মোড়ে। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছনে কিছু সাইকেল অপেক্ষা করছে, আর এইসব সাইকেল আসলে ঝুড়ি, কোদাল এবং ভারসহ কাজের যেসব উপকরণ রয়েছে সেগুলো বাঁধা রয়েছে এবং পাশেই অপেক্ষা করছেন দিনমজুর যারা আসলে কাজের সন্ধানে এখানে এসেছেন। ভোরের আলো ফোটার পর থেকে আসলে তারা সাইকেল, ভ্যান সহ তাদের এই কাজের উপকরণ সহ এখানে অপেক্ষা করেন এবং সকাল 10টা পর্যন্ত থাকেন। তবে গত 7 দিন দেশে চলমান পরিস্থিতির কারণে তারা আসলে অনেকেই কর্মহীন অবস্থায় পড়েছিলেন। তবে চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা অনেকেই কাজ পাচ্ছেন, আবার অনেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন। শুধু এই গুজরাটির মোড় না, শহরের বেশ কিছু আপনার মুক্তির মোড়, গুজরাটি মোড়, ব্রিজ মোড় এবং ডিগ্রি মোড় সহ আরও বেশ কয়েকটি মোড়ে আসলে প্রায় 3 শতাধিক শ্রমিক তারা কাজের জন্য এখানে আসেন এবং তারা বিভিন্ন খেতে, খামার, বাসা বাড়িতে তারা কাজ করে থাকেন এবং তারা দিন হাজিরা হিসেবে 500 টাকা থেকে 600 টাকা পর্যন্ত তারা মজুরি পান। তবে তারা বলছেন যে দিন হাজিরা হিসেবে তারা চুক্তিবদ্ধ কাজ করতে পছন্দ করেন তারা, কারণ একদিন কাজ করলে পরের দিনে আবার আসতে হয়, যার কারণে তারা চুক্তিবদ্ধ হিসেবে কাজ করেন এবং চুক্তিবদ্ধ হিসেবে কাজ করলে দেখা যায় যে তারা আগামী কয়েকদিন পর্যন্ত কাজ করতে পারেন এবং কাজ শেষ হলে তারা আসলে আবারও এখানে এসে কাজের অপেক্ষায় থাকেন। এখানে গত প্রায় 20 থেকে 25 বছর ধরে তারা এখানে আসছেন এবং কাজ পেয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করছেন। তারা বলছেন আসলে দেশের যে কোনো পরিস্থিতির কারণে তাদের অনেকটা প্রভাব পড়ে, কারণ এইসব দিনমজুর আসলে তিনবেলা করে ভাত খেয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। দেশে যে কোনো পরিস্থিতি স্বাভাবিক থাকবে এমনই তারা প্রত্যাশা করছেন এবং তারা আসলে এখানে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। এই ছিল তাদের কর্ম নিয়ে আমার কাছে সবশেষ। রওশন, নওগাঁর শ্রমজীবী এবং দিনমজুর মানুষদের খবরের জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর স্বাভাবিক হচ্ছে সীমান্ত পরিস্থিতি। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। হিলি স্থলবন্দরে পণ্য সরবরাহ ও যাত্রী পারাপারে গতি ফিরলেও এখনও থমকে আছে গেদে দর্শনা স্থলবন্দরের কার্যক্রম। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের প্রতিবেদন থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি। 36 দিনের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা ফিরতে শুরু করেছেন নিজ দেশে। বিএসএফ ও বিজিবির সহায়তায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ভারতীয় এরই মধ্যে দেশে পৌঁছেছেন। পাশাপাশি আটকে পড়া আরও 3 কর্মীকে নিয়ে আসার ব্যবস্থা করছে দেশটির কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা আসলে ঠিক না, যারা করতেছে তারা তো এক ধরনের দুর্বৃত্ত অথবা অসৎ উদ্দেশ্য নিয়ে করতেছে। অচলাবস্থা কাটানোর পথে পশ্চিমবঙ্গের হিলি বন্দর। স্বাভাবিক হচ্ছে পণ্য সরবরাহ প্রক্রিয়া, চলছে যাত্রী পারাপার। যদিও থমকে আছে গেদে দর্শনা স্থলবন্দর। প্রতিদিন এ পথে 1200 যাত্রী পারাপার করলেও এখন তা নেমে এসেছে 10 ভাগের 1 ভাগে, যার প্রভাব পড়েছে মানি এক্সচেঞ্জের কার্যক্রমে। পরবর্তীতে যে সরকার আসবে তারা জানে ভালোভাবে জনগণের উপরে জুলুম বা অত্যাচার এগুলো যেন আর না হয় ভবিষ্যতে, আমরা এটাই চাই। এখন অনেক কমেছে, এখন 100 থেকে 150 লোক আপ ডাউন করছে। ইন্ডিয়াতে না যাচ্ছে না বললেই চলে। বাংলাদেশ থেকে যারা এসছিল ইন্ডিয়াতে ডাক্তার এবং বেড়াতে এসেছিল তারা এখন ফেরত যাচ্ছে। পশ্চিমবঙ্গবাসী চান বাংলাদেশে শিগগিরই ফিরে আসুক স্থিতিশীলতা, সুসংহত হোক নয়াদিল্লির ঢাকা কূটনৈতিক সম্পর্ক। এখন পশ্চিমবঙ্গ। সেনাবাহিনীতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে মরিয়া ইউক্রেন সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশগুলো। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রতিরক্ষা বিভাগে লোকবল নিয়োগ দিতে হিমশিম খাচ্ছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ার মতো দেশ। এমন বাস্তবতায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে দেশগুলোর প্রতিরক্ষা বিভাগ। কিন্তু খাতা কলম ছেড়ে অস্ত্র ধরতে কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করছে তারা, এ নিয়ে সতীর্থ কর্মকরার প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
চেক প্রজাতন্ত্রের ভ্যালেক অঞ্চলের জঙ্গলে বসানো হয়েছে ট্রেনিং গ্রাউন্ড। অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছেন একদল তরুণ তরুণী। তবে তারা কেউই সেনাবাহিনীর সদস্য নন। চেক সেনাবাহিনীর একটি পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে কলেজ শিক্ষার্থীদের শেখানো হচ্ছে রাইফেল চালানো থেকে শুরু করে গা ঢাকা দেয়ার সামরিক কলাকৌশল। গেল কয়েক বছরে সেনা সক্ষমতা ও লোকবল বাড়াতে হিমশিম খাচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাবেক সদস্য ও নেটোভুক্ত দেশ চেক প্রজাতন্ত্র। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলোর জন্য মাথা ব্যথার কারণ মস্কোর অতর্কিত হামলা। এই মুহূর্তে চেক প্রজাতন্ত্রের সেনা সক্ষমতা রুশ হামলা প্রতিহত করার জন্য একেবারেই প্রস্তুত নয় বলে মনে করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। This is important just because we are a little bit short of the soldiers right now as any other modern military, and we would like to be closer to young generation and show them what does it mean to be a soldier in Czech military. চেক প্রজাতন্ত্রের অন্তত ৮০টি স্কুলের শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ক্যাম্পের অংশ হিসেবে ৪ সপ্তাহের এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে। রাজধানী প্রাগের ৯৪ কিলোমিটার পশ্চিমে বসেছে অস্থায়ী সেনা ক্যাম্প। যদিও অংশগ্রহণকারীদের অনেকেই বাধ্য হয়ে এখানে এসেছেন, তবে কেউ কেউ এমন ক্রান্তি লগ্নে চুপ করে বসে থাকার পক্ষপাতী নন। It's not easy, definitely not easy. Every person here would tell you that their colleagues, their students and their classmates would never go here. Wiadomo, są ludzie, którzy przychodzą tutaj tylko ze względu na przykład na finanse, na to, jakie są z tego pieniądze, ale uważam, że najważniejsze jest to, żeby przyjść tutaj właśnie ২০২১ সালে চেক সেনাবাহিনী প্রয়োজনীয় লোকবলের মাত্র ৫৬% পূরণ করতে সক্ষম হয়। ২০২২ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৫%। যদিও নবনিযুক্ত সদস্যদের অধিকাংশকেই যুদ্ধে পাঠানোর মতো প্রশিক্ষণ দেয়া সম্ভব হয়নি। Our army has just 25,000 soldiers. We have a mobilization type of the military. So if something wrong happen in the future, we need to be ready as a nation, not just as a soldiers, but as a nation. সেনা সদস্য নিয়োগ বাড়াতে মরিয়া পোল্যান্ডও। তবে ৩ লাখ সেনা সদস্য নিয়ে সেনাবাহিনী গঠনে পোলিশ সরকারের উদ্যোগ কতটা বাস্তবসম্মত এ নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ পোল্যান্ড তাদের জিডিপির ৫% সামরিক খাতে ব্যয়ের কথা ভাবছে। সম্প্রতি হলিডেজ উইথ আর্মি শীর্ষক একটি ক্যাম্পেইনের আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী নাগরিকদের টানা ২৮ দিন ধরে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ সেনাবাহিনী। এসব কারণে নতুন সেনা সদস্য নিয়োগ কিছুটা বাড়লেও ২০২৩ সালে পুলিশ সেনাবাহিনী ছেড়ে গেছেন অন্তত ৯,০০০ সদস্য। পোল্যান্ড বা চেক প্রজাতন্ত্রের মতো পূর্ব ইউরোপের দেশগুলোতে বেকারত্ব খুব একটা বড় সমস্যা নয়। ফলে বেসরকারি সংস্থার ভালো বেতনের চাকরি ছেড়ে সেনাবাহিনীতে যোগদান করার বিষয়ে তরুণ প্রজন্মের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোর সেনা সক্ষমতার এই ঘাটতি সামরিক জোট ন্যাটোর জন্য নতুন কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ৮ দিনের অভিযানে গিয়ে হলো হিতের বিপরীত। চলতি বছর আর পৃথিবীতেই ফিরতে পারবেন না ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিলেও কবে নিরাপদে সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে এখন পর্যন্ত তা জানাতে পারেনি নাসা। ধারণা করা হচ্ছে পৃথিবীতে ফিরতে ২ মহাকাশচারীর অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। তাদেরকে সুস্থ ও নিরাপদে রাখতে এরই মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে নাসা। তাদেরকে সুস্থ রাখতে এরই মধ্যে সরঞ্জাম, খাবার ও অন্যান্য উপকরণও পাঠিয়েছে নাসা। আরও জানাচ্ছেন উজ্জ্বল হাফিজ। বোয়িং নির্মিত স্টারলাইন রকেটে করে চলতি বছরের জুনের ৫ তারিখ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান নাসার ২ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ১ সপ্তাহ পরেই ফিরে আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে ২ মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে আছেন তারা। বোয়িং জানায় নভোচারীদের বহন করা রকেটটিতে প্রপালশন সমস্যা ও হিলিয়াম লিক হওয়ায় উৎক্ষেপণের একদিন পরেই ৬ জুন নষ্ট হয়ে যায় ক্যাপসুলের ৫টি থ্রাস্টার। পরবর্তীতে ৪টি থ্রাস্টার পুনরায় সক্রিয় করা হলেও এখন পর্যন্ত নভোচারীদের কোনো ধরনের আশার বাণী শোনাতে পারেনি নাসা। তাদের ফিরিয়ে আনতে স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ব্যবহার করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে মহাকাশ স্টেশনে নভোচারীদের থাকতে হতে পারে আরও অন্তত ৬ মাস, আর এতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নভোচারীদের পৃথিবীতে ফেরাতে স্পেস এক্সের মহাকাশযান ব্যবহারের পরিকল্পনা করা হলেও জনমনে প্রশ্ন, এতদিন কিভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকবেন দুই নভোচারী। নাসা জানিয়েছে মহাকাশ স্টেশনে দুই নভোচারীকে সুস্থভাবে ও নিরাপদে বাঁচিয়ে রাখতে এরই মধ্যে তাদের জন্য পাঠানো হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার, পানি ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি। স্বাভাবিক রয়েছে অক্সিজেন সরবরাহ। উইলমোর ও সুনিতা ছাড়াও 4 মার্কিন এবং 3 রুশ নভোচারী রয়েছেন মহাকাশ স্টেশনে। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত হেলিকপ্টার পাইলট ছিলেন 58 বছর বয়সী সুনিতা উইলিয়ামস। 61 বছরের উইলমোর একজন প্রাক্তন ফাইটার জেট পাইলট। তিনি এর আগেও আরও 2 বার মহাকাশে গিয়েছেন। অভিজ্ঞতা রয়েছে মহাকাশ স্টেশনে কাজ করার। তথ্য বলছে শুধু সুনিতা উইলমোর নয়, 90 দশকে রাশিয়ার ভ্যালারি পলিয়াকভ 437 দিন ছিলেন মহাকাশ স্টেশনে। গেল বছর 371 দিন পরে পৃথিবীতে ফেরেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও। আর আইএসএস স্টেশনে 1000 দিনেরও বেশি সময় কাটিয়েছেন রাশিয়ার ওগেল কোর্নেনকো। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।